হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ এর ৩য় ধাপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমি সলিউশন করে দেখাবো। যদিও আপনারা অন্যান্য চ্যানেলে এটা দেখেছেন, তারপরও আমি ম্যাথগুলো করছিলাম, এজন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ১ নম্বর ম্যাথে রয়েছে যে 0/0 সমান কত? তো দেখুন, 0 র সাথে আপনারা যেটাই ভাগ করেন না কেন সেই 0 ই হবে। 0 র সাথে ১ ভাগ করলেও সেই 0, 0 এর সাথে ১০ ভাগ করলেও সেই 0। তাই এর অ্যান্সার হচ্ছে 0। কিন্তু গাণিতিক ভাষায় কিন্তু শুধু 0 না, গাণিতিক ভাষায় এই অ্যান্সার 0 কে আবার বলা হয় অনির্ণেয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে অনির্ণেয়। ২ নম্বর অঙ্কে বলা হয়েছে যে করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ভাতার জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পায়। তার মাসিক বেতন কত? তো দেখুন, এই অঙ্কে কিন্তু বলা হয়েছে যে তার শতকরা ১০ ভাগ কর্তনের পর ২৭০০ টাকা পায়। অর্থাৎ শতকরা ১০ ভাগ। এখানে তার বেতন থেকে শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পায়। তার মাসিক বেতন কত? কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে তার মাসিক বেতন কত, অর্থাৎ তার বেতন যে টোটাল কত সেটা বের করতে বলা হয়েছে। আবার এখানে বলা হয়েছে যে শতকরা ১০ ভাগ, অর্থাৎ ১০০ ভাগের থেকে ১০ ভাগ কাটতে বলা হয়েছে। তো এখন বলা হয়েছে যে তার মাসিক বেতন কত এটা বের করতে বলছে। তো আমরা এখানে লিখতে পারি যে মনে করি করিম সাহেবের মাসিক বেতন হচ্ছে ১০০ টাকা। তো যেহেতু এখন আমাদের বলছে যে তার বেতন হচ্ছে, বেতন থেকে প্রভিডেন্ট ভাতার জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর ২৭০০ টাকা পায়। তাহলে শতকরা ১০ ভাগ কাটতে বলছে। তাহলে এই শতকরা ১০ ভাগ আমরা কোথা থেকে মাইনাস করব? এই যে শতকরা মানেই তো ১০০। তাহলে আমরা লিখতে পারি যে তার হচ্ছে কর্তন করে হচ্ছে কত? ১০০ থেকে এই যে ১০ মাইনাস করতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কর্তনের পর টাকা থাকে হচ্ছে ১০০ মাইনাস ১০ সমান হচ্ছে ৯০ টাকা। এখন আমাদের মাসিক বেতন কত এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে কর্তনের পর ৯০ টাকা পেলে, অর্থাৎ ১০ ভাগ কর্তনের পর যদি ৯০ টাকা পায়, তাহলে তার মাসিক বেতন হচ্ছে কত? ১০০ টাকা। তো দেখুন, এখন আমাদের তো যেহেতু বেতন বের করতে বলছে শতকরা থেকে, তাহলে যেহেতু আমরা এখানে ১০০ টাকা লিখতেছি, এখন লিখব হচ্ছে কর্তনের পর ৳১ পেলে তার মাসিক বেতন হবে ১০০ ভাগ ৯০, অর্থাৎ উপরে ১০০ নিচে হচ্ছে ৯০। সবসময় এটা মাথায় রাখবেন যে যখন কম হবে তখন হচ্ছে ভাগ হবে, আর যখন বেশি হবে তখন হচ্ছে গুণ হবে। এখন আমাদের বলছে দেখুন যে শতকরা ১০ ভাগ কর্তনের পর ৳২৭০০ টাকা পেলেন তার মাসিক বেতন কত? অর্থাৎ আমরা লিখতে পারি কর্তনের পর ৳২৭০০ টাকা পেলে তার মাসিক বেতন ১০০/৯০ গুণ হচ্ছে উপরে এই ২৭০০ চলে যাবে। এখন ৯০ এর একটা 0 র সাথে ২৭০০ এর একটা 0 আমরা কেটে দিলাম। তাহলে থাকে ৯ দিয়ে ২৭০ এর ভাগ করলে হয় ৩০। ৩০ এর সাথে ১০০ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ৩০০০ টাকা। তো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে করিম সাহেবের মাসিক বেতন হচ্ছে ৩০০০ টাকা। ৩ নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড়, ৮০০ থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কে যখন বলবে যে সংখ্যাটি কত, আর যখন সামনের লাইনে অর্থাৎ ১ম লাইনে দেওয়া থাকবে যে যত বড় তত ছোট, এই ধরনের কথা যদি থাকে তাহলে এটা একদমই হচ্ছে সহজ নিয়মে আপনারা করতে পারবেন। কোনো এক্স বা কোনো সংখ্যা ধরে করা লাগবে না। এই যে ২ টা সংখ্যা থাকবে সেই ২ টা সংখ্যা আপনারা সরাসরি যোগ করে দিবেন। তারপরে নিচে ২ দিয়ে আপনারা ভাগ করে নেবেন। এটা হচ্ছে, তাহলে দেখুন ৫৬০ যোগ ৮০০/২। এখন আমরা ৫৬০ আর ৮৪০ যদি আ যোগ করি তাহলে হচ্ছে কত? ১৩৬০। তো আমরা এখানে লিখতে পারি যে ১৩৬০ ভাগ ২। তো ১৩৬০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? ৬ দুগুণে ১২, এই ৬০০ কত? ৬৮৬ হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, ৬৮০। তো এই ৬৮০ হচ্ছে আমাদের অ্যান্সার। এ ধরনের অঙ্ক থাকলে সরাসরি ২ টা যোগ করে দিয়ে আপনারা ২ দিয়ে ভাগ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যাবে। এখন দেখুন ৪ নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে কোনো সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে। অর্থাৎ কোন সংখ্যা সেই সংখ্যাটা বের করতে হবে। তো আমরা এখানে একটা সংখ্যা ধরে নিতে পারি ক বা এক্স। তো আমি এখানে এক্স ধরে নিছি। তো আমরা এখানে লিখতে পারি যে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। এখন আমাদের বলেছে যে কোনো সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে।
এই ম্যাথটা যদি আপনারা ভালোভাবে একটু পড়েন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে বলেছে যে কোনো সংখ্যার, তাহলে সংখ্যার মানে কি এক্স। এই যে আমরা এক্সটা এখানে লিখে নিলাম। এখন বলেছে যে কোনো সংখ্যার, এখানে সংখ্যার সাথে যে যুক্ত করা আছে, এই হচ্ছে মানে গুণ। এই মানেই গুণ। তো আমরা এখানে লিখতে পারি যে কোনো সংখ্যাটি লিখলাম হচ্ছে এক্স। তারপর আমরা একটা গুণ চিহ্ন দিলাম। এখানে বলেছে যে কোনো সংখ্যার 30% থেকে, অর্থাৎ 30% মানে কত? 30/100। কোনো সংখ্যার 30% থেকে -30, অর্থাৎ 30 বিয়োগ করলে, -30 করলাম। আবার বলেছে হচ্ছে বিয়োগফল 30 হবে। তার মানে বিয়োগফল কত? 30। তো দেখুন কোনো সংখ্যার বলতে x, আর 30% মানে 30/100 -30 সমান বিয়োগফল 30। তো আমরা এখানে দেখেন 30 এর সাথে x এর সরাসরি গুণ হয়ে গেল 30x/100। -30 ওই পাশে চলে যাবে, অর্থাৎ বাম সাইড থেকে ডান সাইডে চলে গেলে হচ্ছে প্লাস হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 30x/100 সমান কত? 60। তো এখন আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তো আমরা লিখতে পারি যে 30x সমান 100 গুণ 60। এটা আড়াআড়ি গুণ করে দিলাম। অতএব x সমান হচ্ছে 100 গুণ 60 বাই এই যে 30। তো এখন আমরা কাটাকুটি করে নেব। 30 দুগুণে 60। অতএব এই পাশে 100 সাথে 2 যদি গুণ করা হয় তাহলে থাকছে হচ্ছে 102, 200 হচ্ছে। তাহলে হচ্ছে x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান হচ্ছে 200। অর্থাৎ যেহেতু সংখ্যাটি আমরা x ধরছিলাম, অর্থাৎ x সমান 200, এই 200 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ৫ নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 কে ভাগ করলে যথাক্রমে 2, 3 এবং 5 থাকে। তো আমরা এখানে দেখুন যে বলেছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 কে ভাগ করলে কত থাকে? 3, 4, 5 থাকে। তো যে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যখনই বলবে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে এত থাকবে বা ভাগশেষ কত থাকবে, তখন কি করতে হবে? যে বড় সংখ্যাগুলো থাকবে সেই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এমন ভাগ করতে হবে। দেখুন 27 এর সাথে 3, 40 এর সাথে 4 এবং 65 এর সাথে 5 ভাগ করলে কত থাকে? সরি, মাইনাস করলে থাকে হচ্ছে 24, 36 আর 60। এখন এই 24, 36 এবং 60 কে আমরা লসাগু করে নেব। 2 দিয়ে লসাগু করলে থাকে কত? 2, 12 দুগুণে 24, 18 দুগুণে 36 আর 30 দুগুণে 60। আবারও 2 দিয়ে যদি লসাগু করি থাকে হচ্ছে 6 দুগুণে 12, 9 দুগুণে 18 এবং 15 দুগুণে 30। এখন কিন্তু আর 2 দিয়ে যাচ্ছে না, এখন কিন্তু 3 দিয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6, 3 তিরিকে 9 আর 3 পাঁচা 15। তো দেখুন এই যে লাস্টের যে সারিটা 2, 3, 5, এটা কিন্তু শুধুমাত্র 1 দিয়ে ছাড়া আর কোনো দিয়েই ভাগ করা যাচ্ছে না। তো এই যে লাস্টের যে 3টা ভাগ করা যাচ্ছে না, এই 3টা বাকি রেখে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা গেছে, সেই সংখ্যা 3টা আমরা এখানে লিখে নেব, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। তো এখন আমাদের বলেছে কি যে ভাগশেষ কত থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকে। তো এখন দেখুন 2 দুগুণে 4 আর 3 এর 4ই 12। এই 12 হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। যখনই এরকম থাকবে তখনই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, তৃতীয়র সাথে তৃতীয় এরকম মাইনাস করে আপনারা এরকম লসাগু করে নিবেন, তাহলে কিন্তু ম্যাথের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ৬ নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। ১ সেকেন্ডে চাকাটি কতবার ঘুরে? তো দেখুন আমাদের প্রথম লাইনে দেওয়া রয়েছে যে প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। আর শেষের লাইনে আমাদের বের করতে বলেছে ১ সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। অর্থাৎ আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে মিনিটে, কিন্তু অ্যান্সার বের করতে হবে আমাদের সেকেন্ডে। অর্থাৎ আমরা মিনিটকে আগে সেকেন্ডে কনভার্ট করে নেব। তা আমরা বলতে পারি যে ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। তো আমাদের ১ মিনিটে ঘুরে কতবার? ৯০ বার। এখন কথা হচ্ছে যে কোনো গাড়ির চাকা, অর্থাৎ সাইকেলের চাকা হোক বা যে কোনো গাড়ির চাকা হয়, একটা চাকা কিন্তু রাউন্ড শেপের হয়। আর এই রাউন্ড শেপ একবারের একটা ব্যাসার্ধ হচ্ছে ৩৬০ ডিগ্রি। অর্থাৎ আমাদের যদি চাকাটা একবার ঘোরে তাহলে আমাদের ৩৬০ ডিগ্রি আমাদের চাকাটি ঘুরবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে একবার ঘুরলে অতিক্রম হয় হচ্ছে কত? ৩৬০ ডিগ্রি। অর্থাৎ এই যে আমাদের ১ মিনিটে ৯০ বার ঘুরছে, অর্থাৎ ৯০ বার ঘুরলে কিন্তু আমাদের একবারই ঘুরতেছে। তাহলে একবার ঘুরলে অতিক্রম করে ৩৬০ ডিগ্রি। অতএব ৯০ বার ঘুরলে অতিক্রম করে কত? ৩৬০ ডিগ্রি গুণ ৯০। এখন ৩৬০ আর ৯০ আমরা এখন গুণ করে নিব। তাহলে যে 0, 0, 0 অর্থাৎ ৬ নং ৫৪, ৫৪ 4 থাকে ৫, ৩ নং ২৭ আর ৫ ৩২। তাহলে আমাদের উত্তর হচ্ছে ৩২,৪০০।
অর্থাৎ ৯০ বার ঘুরলে আমাদের অতিক্রান্ত হয় ৩২,৪০০ ডিগ্রি। এখন যেহেতু আমাদের এখানে সেকেন্ডের চাকাটি কতবার ঘুরবে ১ সেকেন্ডে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব যে আমরা জানি ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। অর্থাৎ আমাদের ৬০ সেকেন্ডে ঘুরতেছে কত ৩২,৪০০ ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি ৬০ সেকেন্ডে ঘুরে ৩২,৪০০ ডিগ্রি। আর ১ সেকেন্ডে ঘুরে কত ৬০ দিয়ে ৩২,৪০০ কে ভাগ করলে হয় আমাদের কত ৫৪০। অর্থাৎ 0 এর সাথে একটা 0 কাটলাম ৬ দিয়ে ৩২,০৪০ কে ভাগ করলে হচ্ছে ৫৪০ হয়। আর এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। পরবর্তী ৭ নম্বর অঙ্কটাও দেখুন প্রায় সেম একই রকম। বলেছে একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে। চাকাটির পরিধি কত? তা আমাদের দেখুন চাকাটির পরিধি বের করতে বলছে আর চাকার পরিধি কিন্তু সবসময় মিটারে হয়। কিন্তু আমাদের আবার প্রশ্ন দেওয়া রয়েছে যে ১০ কিলোমিটার। অর্থাৎ আমাদের কিলোমিটার দেওয়া রয়েছে আর আমাদের বের করতে হবে কি চাকার পরিধি সেখানে কিন্তু মিটারে বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে এই যে কিলোমিটারকে মিটারে পরিণত করে নেব। অর্থাৎ আমরা লিখতে পারি যে আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। তাহলে আমাদের এখানে বের করতে হবে কত ১০ কিলোমিটার সমান কত? অর্থাৎ ১০ কিলোমিটার সমান হচ্ছে ১০ গুণ এই যে ১০০। এখন ১০০ আর ১০ যদি গুণ করা হয় তাহলে হচ্ছে কত ১০,০০০ মিটার। এখন আমাদের বের করতে বলছে হচ্ছে চাকার পরিধি। তাহলে চাকার পরিধি বের করতে হলে কি করতে হবে? এই যে এখানে প্রথম লাইনে বলছে যে একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে এই যে ১০ কিলোমিটারকে আমরা কি করে নিলাম? মিটারে কিন্তু পরিণত করে নিয়েছি। তাহলে আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে চাকার পরিধি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ২০০০ বার ঘুরে পথ অতিক্রম করে হচ্ছে ১০,০০০ মিটার। তাহলে ১ বার ঘুরে কত পথ অতিক্রম করে? তাহলে আমরা জানি যে বেশি হইলে কিন্তু ভাগ হয় আর কম হইলে ভাগ হয় আর বেশি হইলে গুণ হয়। তো দেখুন আমাদের ১ বার যেহেতু কম হবে তাহলে আমরা লিখতে পারি যে ১ বার ঘুরে পথ অতিক্রম করে হচ্ছে ১০,০০০ ভাগ নিচে হচ্ছে এই ২০০০। তাহলে এখন আমরা ২০০০ এর যে ৩ টা শূন্যর সাথে ১০,০০০ এর ৩ টা শূন্য কেটে দিলাম। আর এই যে নিচে ২ থাকে ২ দিয়ে ১০ কে ভাগ করলে হয় ৫ অর্থাৎ ৫ মিটার। এই ৫ মিটার হচ্ছে চাকার পরিধি। এটাই এই ম্যাথের অ্যান্সার। ৮ নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার ১ এর ২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২ এর ৩ অংশ হবে। সংখ্যাটি কত? অর্থাৎ এখানে সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে বলেছে। এখন আমাদের সংখ্যাটি বের করতে হলে কিন্তু আগে যেকোনো একটা সংখ্যা ধরে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে মনে করি সংখ্যাটি সমান x। আপনারা এখানে a, b, c বা ক, খ যেটা ইচ্ছে সেটা ধরতে পারেন। তো প্রশ্নে বলা হয়েছে যে কোনো সংখ্যার ১ এর ২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২ এর ৩ অংশ হবে। অর্থাৎ কোনো সংখ্যার বলতে হচ্ছে x। আর সংখ্যার মানেই কি গুণ। অর্থাৎ গুণ দিলাম। তারপর হচ্ছে হাফ অংশের সাথে অর্থাৎ এই যে সংখ্যার হাফ অংশ, সংখ্যার হাফ অংশ হচ্ছে এই যে লিখলাম। তারপর বলেছে অংশের সাথে ৬ যোগ করলে অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে ৬ লিখলাম। তারপর বলছে সংখ্যাটির মানে এই যে আমরা x দিলাম সেই x। তো আমরা সংখ্যাটি তো x ধরছি। x আমরা বসায় নিলাম। আবারও বলেছে যে সংখ্যাটির মানে গুণ। তারপরে ২ এর ৩ অংশ হবে। এই যে সংখ্যাটির এই যে পুরো ম্যাপটা যদি একবার করে পড়ে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন এই যে ১ এর সাথে x আমরা আড়াআড়ি গুণ করে দিলাম তাহলে হচ্ছে x বাই 2 প্লাস ৬ সমান আবারও x এর সাথে এই যে ২ আমরা আড়াআড়ি গুণ করে দিলাম। তাহলে হচ্ছে 2x বাই ৩। এখন আমরা এই যে সংখ্যা রয়েছে আর x রয়েছে। এখন আমরা x গুলো এই সাইডে নিয়ে আসবো। তো আমরা এখানে লিখতে পারি x বাই 2 মাইনাস 2x মাইনাস 3 ওই পাশে প্লাস এ পাশে আসলে কিন্তু মাইনাস হয় সমান ৬। এখন ২ আর ৩ আমরা লসাগু করে নেব। তো ২ আর ৩ যদি আমরা লসাগু করি তাহলে ২ ৩ এর লসাগু হচ্ছে ৬। তো ২ এর সাথে ৩ ৬ এর যদি ভাগ করি তাহলে হচ্ছে ৩ দুগুণে ৬। আর ৩ এর সাথে x গুণ করলে হয় 3x মাইনাস 3 এর সাথে 6 এর যদি গুণ করি ভাগ করি তাহলে থাকছে হচ্ছে ২ আর ২ দুগুণে ৪। তো 3x সমান 3x মাইনাস 4x বাই ৬ সমান ৬। তাহলে আমরা লিখতে পারি 3x থেকে যদি আমরা 4x মাইনাস করি তাহলে হচ্ছে
x থাকে আর নিচে 6 অর্থাৎ x/6 = 6। তাহলে এখানে আমরা x এর মান পাই কত দেখুন x সমান আর 6 আর 6 গুণ করে দিলে থাকে 36। অতএব x এর মান হচ্ছে 36। এখানে বলেছে যে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি হবে 36। এখন দেখুন 9 নম্বর অঙ্কটা এখানে বলেছে যে দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 84 এবং গসাগু 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কে যখন একটা লসাগু আর একটা গসাগু দেয়া থাকবে এবং একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটার মানে যে কোনো ভগ্নাংশ দেয়া থাকবে, ছোট সংখ্যা বা বড় সংখ্যা বের করতে বলবে, তখন একেবারেই শর্টকাট একটা নিয়ম থাকবে। এই ধরনের অঙ্কে এদের সবসময় 2/3 বা 2/5, 3/4 এরকম থাকে। তো এই ধরনের অংশে একদম শর্টকাট ভাবে যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে আগে একটা সূত্র মুখস্থ করতে হবে। আর সেটা হচ্ছে যে আমি লিখে দিচ্ছি দেখুন। এই ধরনের অংশে যখন এই যে ভগ্নাংশ দেওয়া থাকবে অর্থাৎ 2/3 বা 3/4 এরকম থাকবে সেটা আগে লিখে নিতে হবে। অর্থাৎ এখানে রয়েছে 2/3 মানে 2/3। তো এখানে ছোট কোনটা? 2 হচ্ছে ছোট আর 3 হচ্ছে বড়। তো যেহেতু আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে ছোট সংখ্যাটি। অতএব এখানে হচ্ছে 2/3 মধ্যে ছোট সংখ্যাটি হচ্ছে কত? 2 আর বড় সংখ্যা হচ্ছে 3। তো এখন ছোট সংখ্যা বের করতে হলে এই যে ছোট সংখ্যা যে 2 ছিল 2 এর সাথে এই যে গসাগু যেটাই থাকবে সেটা আপনারা সরাসরি গুণ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের ছোট সংখ্যাটি বেড়ে যাবে। এখন যদি আপনাদের প্রশ্নে বলতো যে বড় সংখ্যাটি সমান কত? তাহলে কি হতো যে 2 এর 3 এই যে 3x হচ্ছে বড়, এই বড়টার সাথে গসাগু গুণ করলেই কিন্তু অ্যান্সার বেরোয়। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 16 কোটির 1% কত? এটা হচ্ছে বাস্তব সংখ্যার অঙ্ক। অর্থাৎ বলেছে 16 কোটির 1% কত? তাহলে আমরা 16 কোটিটা আগে লিখে নিলাম। 16 এর পরে 7টা শূন্য। তারপরে এখানে বলেছে যে 16 কোটির এই যে রয়েছে এর জন্য একটা গুণ হবে। আর 1% মানে কি? 1 লিখলাম তারপর পার্সেন্টেজের জন্য 100। এখন আমরা 0 থেকে এই যে 16 কোটির থেকে 2টা 0 কেটে দিলাম। এখানে থাকে তাহলে হচ্ছে ওই 16 পরে 5টা 0। আর এই যে একই সাথে গুণ করলে তো সে একই হয়। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে আমাদের? 16 লক্ষ। এই 16 লক্ষ হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যার অঙ্ক। এখান থেকে কিন্তু প্রাইমারিতে প্রত্যেকবারই প্রশ্ন আসে। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? এই ধরনের ম্যাথে আমাদের প্রধান যে সূত্রটা মনে রাখতে হবে সেটা মেন সূত্রটা হচ্ছে I সমান PNRI/100। এখন আপনারা সবাই বলতে পারেন আইতে কি পিতে কি, যারা নতুন ম্যাথ করতেছেন তাদের জন্য সুবিধা হবে আমি বলে দিচ্ছি। এখানে আই সমান হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, অর্থাৎ মেন যে মুনাফা যাকে বলা হয় সেটা বাংলা ভাষায় সুদ বলা হয়। আর পিতে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, অর্থাৎ যেই টাকার উপর ভিত্তি করে সুদে টাকা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রিন্সিপাল বা আসল। আর এনতে হচ্ছে সময় বা বছর, অর্থাৎ মাস বা বছর যে কাজ দেয়া থাকে সেটা। আর আরতে হচ্ছে রেট, অর্থাৎ কত পার্সেন্টেজ হারে আপনারা সুদ পাবেন বা মুনাফা পাবেন সেই জিনিসটা। এখন এই যে ভেঙে ভেঙে এটা বোঝানো হলো। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? অর্থাৎ আমাদের কি বের করতে বলছে? সুদ। অর্থাৎ সুদ মানে কি? এই যে আয়, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট এখন বের করতে হবে। তো এখন এই যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? এখানে এই যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এই 6%, এটা কি? এটা হচ্ছে এই যে আর এর মান। আর এই যে এন এর মান দেওয়া রয়েছে 9 মাস, অর্থাৎ এন এর মান আমাদের বছর বা মাস দেওয়া রয়েছে। আর এই যে 10,000 টাকা এটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল অর্থাৎ আসল, এই টাকার উপরে আমাদের সুদ কত হবে সেটা কিন্তু এখন বের করতে হবে। তাহলে আপনাদের সুবিধার্থে আমরা মেন যে সূত্রটা সেটা আবারও লিখে নিচ্ছি। আই সমান PNRI/100। এখন কথা হচ্ছে যে এটা যখন সরাসরি সুদ যাবে তখন কিন্তু আমরা এই যে সূত্রটা সরাসরি লিখে নিব। তো এখন পি এর মান কত দেওয়া রয়েছে? 10,000 টাকা। আবার এন এর মান কত দেওয়া রয়েছে? 9 মাস। কিন্তু 9 মাস এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু বছরের উল্লেখ নাই। অর্থাৎ 9 মাস মানে কি? 12 মাসে আমাদের 1 বছর, অর্থাৎ 9 মাস দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের আরও 3 মাস যোগ করলে হবে, তারপর হচ্ছে 12 মাস। তাহলে 9 মাস কিসের উপর ডিপেন্ড করবে? 1 বছরের সমান 12 বছর, এই যে 12 মাস, সরি। তার 9 দিয়ে আমরা 12টা নিচে দিলাম। আর এই যে আর এর মান দেওয়া রয়েছে 6। আর এই যে গুণ 100, এটা হচ্ছে সূত্রের 100।
এখন আমরা কাটাকুটি করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো আমরা এই যে ৬ দিয়ে ১২কে কাটলাম, ৬ দুগুণে ১২। আর এই যে ১০,০০০-এর ২টা শূন্যর সাথে নিচের ১০০ ২টা শূন্য কেটে দিলাম। আর এই নিচের ২ এর সাথে ১০০কে কাটলে থাকে ৫০। এখন এই যে ৫০ আর ৯ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ৫ নং ৪৫ শূন্য, অর্থাৎ ৪৫০ টাকা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ১২ নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে যে বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে। তো এর আগের ম্যাথ আর এটা কিন্তু সেম একই রকম। তো আগে তো আমি আপনাদেরকে মেন যে সূত্র আছে সেটা বুঝাইছি, অর্থাৎ আয়তে কি, পিতে কি, এনতে কি, আরতে কি সবগুলোই কিন্তু আমি ভেঙে বুঝাই দিছি। তো এখন দেখুন আগের অঙ্কটাই ছিল সুদ আর এই অঙ্কটাই রয়েছে বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে। তো দেখুন এই যে ১২% এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের এই যে আর এর মান। তারপরে বলা হয়েছে যে এই যে কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে। এখানে দেখুন এই যে ১০,০০০ টাকা, এই ১০,০০০ টাকা কি? এটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল। এই ১০,০০০ টাকার উপরেই সুদ হচ্ছে কত টাকা? ৪৮০০ টাকা। এই ৪৮০০ হচ্ছে আয়ের মান। অর্থাৎ আমাদের আর এর মান, পি এর মান এবং আয়ের মান দেওয়া রয়েছে। আমাদের বের করতে হবে কি এন এর মান, অর্থাৎ আমাদের কত বছরে ১০,০০০ টাকার সুদ ৪৮০০ টাকা হবে এটা বের করতে বলা হয়েছে। তা আমাদের এখন মেন যে সূত্রটা আমরা সেটা লিখে নিচ্ছি, অর্থাৎ আমরা জানি হচ্ছে সুদ মানে আই সমান পি এন আর আই বাই ১০০। তো যেহেতু আমাদের এখন বের করতে বলছে হচ্ছে সময়, অর্থাৎ এন এর মান, অর্থাৎ এই যে মাঝখানের এনটা, এই এনটা আমরা আগে এখানে বসে নেব। অর্থাৎ এন সমান এই যে আয়ের সাথে ১০০ আমরা আড়াআড়ি গুণ করে নিব। নেওয়ার পরে আমাদের এই যে এই পাশে এন নিয়েছিলাম, এরপরে কি থাকে পি আর, পি আরটা নিচে বসায় দেব। এখন আমাদের যার যে মান সেটা বসাই দিলে হয়ে যাবে। অর্থাৎ আয়ের মান কত দেওয়া রয়েছে? আমাদের আয়ের মান দেওয়া রয়েছে এই যে ৪৮০০। এই ৪৮০০ আমরা দিয়ে দিব। তারপর গুণ সূত্রের ১০০। তারপর কি পি এর মান? পি এর মান কত ছিল? ১০,০০০। এই যে ১০,০০০ আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গুণ আর এর মান কত? ১২%। এখন এই যে আমাদের কাটাকুটি করলেই কিন্তু হয়ে যাবে। এখন ১০০ দুইটা শূন্যর সাথে ১০,০০০ এর দুইটা শূন্য কেটে দিলাম। তারপর ৪৮০০ দুইটা শূন্যর সাথে ১০০ দুইটা শূন্য কেটে দিলাম। আর এই যে ১২ দিয়ে ৪৮কে কাটলে হয় ৪ × ১২ = ৪৮। কাটার পরে কিন্তু এই যে আমাদের উত্তর হলো ৪ বছর, অর্থাৎ বার্ষিক ১২% মুনাফায় ৪ বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে। অতএব অ্যান্সার হচ্ছে ৪ বছর। তো এই ছিল আমার আজকের ম্যাথের সমাধান। পরবর্তী দিন আমি আবারও আরেকটা প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো কারোর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ১৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্কে একটা সংখ্যা দেয়া থাকে আর বলে যে পূর্ণবর্গ সংখ্যা বের করতে। তো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলছে, তখন আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ ১২৫ এটাকে আমরা সরাসরি লসাগু করে নেব। তো ১২৫কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? ৫ × ১০ অর্থাৎ ৫ × ২৫ = ১২৫। আবার এই ২৫কে আমরা কত দিয়ে ভাগ যাচ্ছে দেখুন, যে ৫ দিয়ে যদি আমরা আবার ভাগ করি তাহলে হচ্ছে ৫ × ৫ = ২৫। এখন আমাদের বের করতে বলছে যে পূর্ণবর্গ সংখ্যা হবে কত দ্বারা গুণ করলে। তো এই যে আমরা যে লসাগু করলাম ৫ × ৫ × ৫, এই ৩টে ৫ আছে, আমরা সরাসরি গুণ করে নেব। তো এরকম পাতিয়ে নিলাম। এখন পূর্ণবর্গ সংখ্যা বের করতে হলে যেই সংখ্যাটা জোড়া আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ এখানে দেখুন ৩টা ৫ আছে, অর্থাৎ এই যে ২টা জোড়া আছে আর এই যে একটা হচ্ছে এতিমের মতো পড়ে আছে। এই যে এতিমের মতো যে অক্ষরটা পড়ে আছে অর্থাৎ ৫, এই ৫ই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। ১৪ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে a⁻³ সমান 0.2 হলে a⁻12 এর মান কত? এটা হচ্ছে একটা সূচকের অঙ্ক। আপনারা যারা সূচকের সূত্র পারেন তারা কিন্তু জানেন। তো এখানে বের করতে বলছে হচ্ছে a⁻³ সমান 0.2 সমান কত? তো আমরা লিখতে পারি a⁻³ সমান 0.2। তো এখানে আমরা জানি যে a⁻1 মানেই হচ্ছে 1/a, বা a⁻2 হলে এর সূত্র হচ্ছে a 1/a²। অর্থাৎ উপরে যে মাইনাস থাকে
এই মাইনাসের জন্য একটা 1 হয় বাই এ, এ আর যে এরপর যে পাওয়ার থাকবে সেটা বসিয়ে দেবে, অর্থাৎ 1/a-3 সমান হচ্ছে 0.2। এখন এই যে 0.2 আছে দশমিক উঠেছে এর জন্য একটা 1 থাকবে, আর হচ্ছে এর পরের যে সংখ্যা থাকবে তার জন্য একটা 1, অর্থাৎ 0। অর্থাৎ এই সমান a⁴ সমান 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে 5 দুগুণে 10। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/a⁴ অর্থাৎ 1/a3 বা a³ সমান হচ্ছে 5। এই যে উপরে 1 এটা কিন্তু মানে ধরতে হবে যে নাই, তাহলে a⁴ সমান 5। এখন আমাদের পাওয়ার করতে বলছে কত, যে a⁴ 12। এখন a⁴ আছে, এখন এর সাথে কত গুণ করলে আমাদের 12 হবে, তাহলে আমরা লিখতে পারি a⁴ আর পাওয়ার 4, আমরা 4 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের a⁴ 12 হবে। আর 5 এর সাথেও কিন্তু আমরা 4 গুণ করে নেব, অর্থাৎ a⁴ 12 সমান এখানে 5কে আমরা 4 বার গুণ করে নেব, অর্থাৎ 5 × 5 = 25, আর 5 × 25 হচ্ছে 625, অর্থাৎ এই a⁴ 12 সমান হচ্ছে 625। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে n⁴x + n⁴x + n⁴x সমান কত। অর্থাৎ এখানে তিনটাই কিন্তু সেম একই জিনিস দেওয়া রয়েছে, এটা হচ্ছে সূচকের অঙ্ক। তো এখন আমরা একটা কমন নেব, অর্থাৎ n⁴x এটা যদি আমরা কমন নিই তাহলে কিন্তু এই যে এর ভিতর থেকে কমন নিলে কিন্তু প্রত্যেকের 1 ধরে নিতে হবে। তাহলে হচ্ছে n⁴x আমরা এখানে লিখে নিলাম, আর এই যে 3টা 3 আমরা যোগ করেছি, এই 3টা হচ্ছে 3 যোগ করলাম তাহলে হচ্ছে 3 হলো, অর্থাৎ 3তে 1 যোগ করে 3 হলো। এই যে n এর উপরে x কিন্তু হচ্ছে পাওয়ার, আর এই যে 3টা 3 কিন্তু আলাদা, অর্থাৎ 3টা 1 যোগ করে যেটা হলো 3 এটা কিন্তু আলাদা। এখন এই 9কে আমরা ভেঙে নেব, অর্থাৎ 3 স্কোয়ার করলে হয় 9, আর উপরে পাওয়ার x থাকলো, এবার এই পাশে 3 থাকলো। এখন দুইটা বেস অর্থাৎ 3 3 1 আছে, এখন এই দুইটা থেকে আমরা যে কোনো একটা কমন নেব, অর্থাৎ আমাদের একটা 3 কমন নিলাম, আর এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ারের সাথে x আমরা গুণ করে নেব, তাহলে হচ্ছে 2x। আর যেহেতু এই পাশে 3 কমন নিয়েছি এর উপরে একটা 1 ধরে নিতে হবে, অর্থাৎ 3 × 2x + 1। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। 16 নম্বর ম্যাথে এখানে বলা হয়েছে যে যদি a + b = 2 এবং ab = 1 হয় তাহলে a এবং b এর মান কত। তো দেখুন এখানে বলা হয়েছে একদম সহজভাবে আপনারা কিন্তু মুখে মুখে এই অঙ্কটা করে নিতে পারবেন, আর এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকবার প্রাইমারিতে আসে। দেখুন বলেছে a + b, অর্থাৎ a + b = 2। এখন কতর সাথে কত যোগ করলে 2 হয়, অর্থাৎ 1 আর 1 যোগ করলেই কিন্তু 2 হয়। আবার দেখুন এখানে বলেছে a b, অর্থাৎ a b মানে কি, a b মানে হচ্ছে গুণ, অর্থাৎ a আর b যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে a b, আর a তাহলে কত গুণ করলে 1 হচ্ছে, অর্থাৎ 1 × 1 = হচ্ছে 1। তাহলে এখানে বলা হয়েছে যে তাহলে a আর b এর মান কত, তাহলে কিন্তু মুখে মুখে উত্তরটা হয়ে যাচ্ছে, a এর মানও 1 b এর মানও 1, আর 1 1 গুণ করলে তো 1ই হয়। তাহলে a এবং b এর মান হচ্ছে কত, 1। a + b, অর্থাৎ a + b সমান হচ্ছে 1 + 1 = 2, আবার a আর b হচ্ছে গুণ যদি করা হয় তাহলেও হচ্ছে সেই একই হচ্ছে 1, অর্থাৎ a b এর মান হচ্ছে 1। 17 নম্বর ম্যাথে বলা হয়েছে যে √2/√6 + 2 সমান কত। এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক, অর্থাৎ আপনারা এটা সূত্রের যে a³ + b³ সূত্র দিয়েও করা যায়, আবার আপনারা যদি ভেঙে করতে চান সেটাও করা যায়। তবে আপনাদেরকে এটা ভেঙে বুঝাই দিচ্ছি, অর্থাৎ আপনারা যদি ভেঙে এটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা অন্য যে কোনোভাবে এই ম্যাথটা করতে পারবেন। তো দেখুন এই ধরনের অঙ্কে আমরা এখানে অঙ্কটা সরাসরি বসায় নিচ্ছি, অর্থাৎ √2/√6 + 2। এই যে নিচের যেটা থাকবে, অর্থাৎ এই যে √6 + 2 যেটা থাকবে নিচে তার ভগ্নাংশের বিপরীতটা আমরা উপরে বসাবো, অর্থাৎ √6 + 2 ছিল, আমরা এখন দুইটাকেই √6 - 2 দ্বারা দুইটাকেই ভাগ করে নেব। তাহলে দেখুন আমাদের এখন ভাগ করে নিলাম, এখন আমাদেরকে এটা পাতে নিতে হবে, অর্থাৎ √2 সাথে কিন্তু √6 আমরা গুণ করে নেব, অর্থাৎ √6 গুণ √2 গুণ √6
তারপরে এটার সাথে আমরা এটা গুণ করে নিলাম। এখন এই যে মাইনাস ছিল, এই মাইনাসটা আমরা সরাসরি এখানে বসিয়ে নেব। তারপর রুটের সাথে √2 এর সাথে আবার গুণ করে নেব। অর্থাৎ √2 গুণ হচ্ছে এই যে 2 আছে, এই 2 অর্থাৎ ইনটু মানেই তো গুণ। তারপর হচ্ছে √6 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এই যে এটা এই লাইনটাই করে নিলাম। এখন আমাদের এই যে দুইটার মান আমরা বের করে নিলাম। এখন এটাকে আমরা দেখুন √6 এর যে একটা স্কয়ার আছে এর সাথে রুটের রুট স্কয়ারের সাথে √6 এর এটা স্কয়ার আর রুট কেটে গেল, থাকে হচ্ছে 6 মাইনাস আর 2 কে যদি স্কয়ার করা হয় থাকে 4, অর্থাৎ 6 মাইনাস 4। তো উপরের লাইনটা দেখুন √6 গুণ হচ্ছে √6 রয়েছে, √2 গুণ √6, এই √6 কে আমরা এখন ভেঙে নিব, অর্থাৎ √2 ইন্টু √3, তাহলে কত হচ্ছে √6 হচ্ছে। আর এটা এখানে পাতে নেব, অর্থাৎ √2 ইন্টু √2। তো দেখুন এই লাইনটা হয়ে গেল। এখন আমরা এই লাইনটা যে উপরে টেনে নিচ্ছি, জায়গা নাই তাই। এখন এই সেম লাইনটা আমরা নিচেরটা বসে নিচ্ছি, অর্থাৎ 6 এর সাথে যদি আমরা 4 মাইনাস করি তাহলে কত হচ্ছে, আমাদের 2 থাকছে। আর উপরের লাইনটায় দেখুন যে √2 ইন্টু √3 মাইনাস √2 2 রয়েছে। এখন আমরা এখানে √2 দুইটা রয়েছে, এটা আমরা স্কোয়ার করে দিলাম, ইন্টু √3 মাইনাস √2 ইন্টু 2। এখন দেখুন আমাদের এই যে উপরে রয়েছে √2 আর স্কয়ার করলাম, যেটা আমরা স্কয়ার আর রুটে কিন্তু কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 2 ইন্টু √3 মাইনাস এই যে √2 ইন্টু 2 আর নিচে হচ্ছে 2। এখন এই যে 2√3 রয়েছে, এই 2 সাথে নিচের যে 2 আছে সেটা আমরা একই থাকছে, এজন্য আমরা এখানে একটা 2 কমন নিলাম, এখানেও একই আছে। তো 2 কমন নিলে থাকছে হচ্ছে √3 মাইনাস √2 বাই 2। উপরে 2 আর 2 কেটে দিলে থাকছে √3 মাইনাস √2, আর এই √3 মাইনাস √2 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। 18 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে যে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার হবে। রম্বসের এই অঙ্কগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে 2টা বা 3টা, আর এখানে ক্ষেত্রফল বের করতে বলে। তো যখনই এরকম 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে আর ক্ষেত্রফল বের করতে হবে, তখন কিন্তু এর একটা সূত্র আছে। তো আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের যে সূত্র, অর্থাৎ আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে কত, হাফ গুণ যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা। তো এখানে কর্ণের দৈর্ঘ্য 2টার জায়গায় 3টা বা 4টা, মানে যেরকম দেওয়া থাকবে সেটাই হবে। তো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অর্থাৎ ক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল। তো এখানে আমরা সূত্রের হাফ লিখে নিলাম, গুণ এই যে 2টা কর্ণের দেওয়া রয়েছে দৈর্ঘ্য, অর্থাৎ 8 গুণ 6 এটা দিয়ে দেব। এখন আমরা কাটাকুটি করে নেব। এখন আমরা 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে হচ্ছে 4 হবে, আর 4 ছক 24, এই 24 হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল হচ্ছে 24 সেন্টিমিটার, আর এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। 19 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাস 20% হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে জ্যামিতির অঙ্ক বৃত্ত থেকে। এই যে জ্যামিতির এখানে যখন বলা হবে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তখন আর যে কোনো একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে, বৃত্তের ব্যাস দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করতে হবে। এ ধরনের অঙ্কে আমাদের যে সূত্রটা অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি সমান AB বাই 100। এখানে A আর B এর মান, এখন অনেকে বলতে পারেন যে এখানে A আর B রয়েছে তাহলে 2টা মান লাগবে, কিন্তু একটা দেওয়া রয়েছে, এই একটা দিয়েই সবগুলোর মান পাতাতে হবে। অর্থাৎ এর মানও সেই 20%, বির মানও 20%, সেই একই। তো আমরা লিখতে পারি A প্লাস B সমান 20 যোগ 20 সমান AB, অর্থাৎ AB মানে হচ্ছে কি গুণ, অর্থাৎ 20 গুণ 20 বাই 100। এখন কাটাকুটি করতে হবে। আমরা জানি এখন যদি আমরা এই যে 20 আছে, 20 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে হচ্ছে 5 গুণিং 100, আর 5 দিয়ে যদি 20কে কাটি তাহলে হচ্ছে 4
4 5 20 তাহলে এই পাশে রয়েছে 4 আর এই পাশে হচ্ছে 20 গুণ 20 অর্থাৎ 40 গুণ 4 44 এই 44 হচ্ছে এটাই উত্তর অর্থাৎ ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 44 আর এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।